বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। যে বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবারের জন্য এলেন তাদের অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। কেমন? আর ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক দেবেন, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ। সমরেশ মজুমদারের কালবেলা। প্রায় 5 বছর অনিমেষ কলকাতা শহরকে দেখছে। যদিও যাতায়াতের চৌহদ্দিটা খুব সীমিত, তবু একটা ধারণা ওর মনে বদ্ধমূল হয়ে যাচ্ছে, যেখানকার মানুষ অত্যন্ত আত্মকেন্দ্রিক। ব্যক্তিগত প্রয়োজনের বাইরে আর কিছুতেই তাদের আগ্রহ নেই। আর আগ্রহ বলে যেটা মনে হয়, সেটার জন্য যদি কিছু মূল্য দিতে হয় তবে তারা সে ব্যাপারে নিজেদের জড়াবেই না। খুব সামান্য কারণে পথে ঘাটে ভিড় জমে যায়, কিন্তু যখনই জনতা বোঝে এরপর তারা জড়িয়ে যাবে তখনই তারা সরে পড়তে আরম্ভ করে। নির্জন দুপুরে ত্রিদীপের আনা একটা পত্রিকা পড়ছিল অনিমেষ। কলকাতা শহরের বয়স বড়জোর 150 বছর। তার আগে ইতস্তত কিছু জায়গায় মানুষের বসতি ছিল। কলকাতার অরিজিনাল বাসিন্দা বলে কেউ নিজেদের দাবি করতে পারে না। 24 পরগনা, হাওড়া, হুগলি এবং বর্ধমানের কিছু বর্ধিষ্ণু পরিবার, যাদের অর্থকৌলিন্য চাষের দৌলতে পরিচিত ছিল, তারাই ইংরেজের সঙ্গে কর্মসূত্রে মিলিত হবার জন্য কলকাতায় এসে বসতি স্থাপন করেন। প্রথম মহাযুদ্ধের পর কলকাতার চেহারা খুলল। তখন শ্যামবাজার থেকে বউবাজার অঞ্চলের বাসিন্দারাই ছিলেন শহরের মাতব্বর। ব্রাহ্মণদের তখনও কলকাতায় আগমন হয়নি ব্যাপক হারে। আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে যেসব তর্কালঙ্কার কিংবা ন্যায়রত্নরা ধর্মের দোহাই পেড়ে আধিপত্য করতেন, তাদের বংশধররা পড়েছিলেন বিপাকে। তাদের অহংকার সন্তানদের ইংরেজি শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছিল, আর অব্রাহ্মণরা জীবিকার প্রয়োজনে দ্রুত ওই শিক্ষা গ্রহণ করে। রাজপুরুষের অনুগ্রহ না থাকলে কোনো ধর্মই আধিপত্য পায় না। ফলে সেই সব তর্কালঙ্কারের সন্তানাদিরা ইংরেজি শিক্ষার দিকে যখন ঝুঁকলেন, তখন অন্যান্যরা অনেক এগিয়ে গেছে। বাঙালির চরিত্রে চাকরি করার যে প্রবণতা জন্ম নিল, তা তার রক্তে মিশে গেল। ধর্মের দোহাই দিয়ে যখন আর বাঁচা যায় না, তখন বাংলাদেশের দূর দূরান্ত থেকে শুরু হলো কলকাতা অভিযান। ঈশ্বরচন্দ্রকে তার বাবার হাত ধরে হেঁটে আসতে হয়েছিল কলকাতায় শুধু পয়সার অভাবে। কলকাতা হলো সরগরম। শ্যামবাজার থেকে বউবাজারকে বলা হলো ঘটি এলাকা। পূর্ববঙ্গের মানুষ তখনও কলকাতায় বিদেশি, এবং কালীঘাট বেহালার কিছু মানুষ অনেক আগে থেকেই রয়ে গেল, তারা ঠিক এদের সঙ্গে পাল্লা দিতে পারলেন না। দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে কলকাতার চেহারা রাতারাতি পাল্টে গেল। হু হু করে পূর্ববঙ্গ থেকে মানুষ আসছে। কলকাতা বেলুনের মতো ফুলে জায়গা করে নিচ্ছে। এই নেওয়া এখনও শেষ হয়নি। উত্তর কলকাতার মানুষ, যাদের আভিজাত্যের গর্ব ছিল আকাশ ছোঁয়া, তাদের কলসি গড়িয়ে গড়িয়ে তলানিতে ঠেকল। নতুন সম্প্রদায় জন্ম নিল দক্ষিণ কলকাতায়। পূর্ববঙ্গের ধনবান শিক্ষিত মানুষেরা এসে দেশের ওপরতলার চেয়ারগুলো দখল করে নিজেদের আলাদা গোত্রের বলে চিহ্নিত করে নিলেন। নতুন এক ধরনের অভিজাত সম্প্রদায় গড়ে উঠল, যাদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো যোগাযোগ থাকল না। স্বাধীনতার পর কলকাতা অন্য রকম চেহারা নিয়ে নিল। বেলঘরিয়া থেকে যে কলকাতা শুরু, তা থমকে দাঁড়াচ্ছে গড়িয়ায় গিয়ে। কিন্তু এই কলকাতার চেহারাটা কতগুলো খণ্ডে খণ্ডে ভাগ হয়ে গেল, যেটা আপাত দৃষ্টিতে বোঝা যাবে না। বেলঘরিয়া দমদম এলাকার সঙ্গে
টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়ার মানুষদের চরিত্রগত মিল বেশি, কারণ এইসব এলাকার মানুষ পূর্ববঙ্গ থেকে প্রায় নিঃস্ব হয়ে এসে কলোনি স্থাপন করেছিলেন। দেশ ত্যাগের নিষ্ঠুর অভিজ্ঞতা এদের জীবনযাত্রার ধরন পশ্চিমবঙ্গবাসীদের থেকে অনেক ধারালো করে দিয়েছে। অত্যন্ত পরিশ্রমী এবং জেদি হওয়ায় ক্রমশ এরা কলকাতার উপর নিজেদের অধিকার কায়েম করেছেন। কিন্তু স্বাধীনতার পরের কলকাতা কোনো ভাবপ্রবণতার সঙ্গে জড়িত থাকল না। উত্তরে চিতপুরের গোড়া থেকে কাশীপুরের বিস্তৃত অঞ্চল অবাঙালি এলাকা হিসেবে চিহ্নিত হয়ে গেল। বড়বাজারের সঙ্গে উত্তর ভারতের কোনো শহরের তেমন পার্থক্য নেই। বস্তুত কলকাতার বাঙালিরা বড়বাজারের কোনো কোনো এলাকাকে বিদেশ বলে মনে করে। মারোয়াড়ি সম্প্রদায়ের ওখানে একচ্ছত্র আধিপত্য। পূর্বে রাজাবাজার এলাকায় কয়েক হাজার অবাঙালি মুসলমানের বসবাস, ট্যাংরা চিনেপাড়া হিসেবে চিহ্নিত। ধর্মতলা এলাকায় বাঙালি পরিবার গোনাগুন্তি। পাশেই পার্ক সার্কাস পর্যন্ত বিস্তৃত এলাকায় ইংরেজ শাসনের আরেক ফসল অ্যাংলো ইন্ডিয়ানদের নিজস্ব এলাকা। খিদিরপুর, মোমিনপুর এলাকায় অবাঙালি মুসলমানদের একচেটিয়া অধিকার। ক্রমশ রাসবিহারী অ্যাভিনিউ এবং তার সন্নিহিত এলাকা দক্ষিণ ভারতীয়দের জন্য নির্দিষ্ট হতে চলেছে। অর্থাৎ মূল কলকাতার যে এলাকা, সেখানে বাঙালিরা খুবই সংখ্যালঘু। প্রবন্ধের শেষে লেখক তার বক্তব্য শেষ করেছেন এই বলে যে এই কসমোপলিটন শহর বিক্ষিপ্তভাবে কোনো ঘটনায় ফুঁসে উঠতে পারে, কিন্তু কখনো একই ভাবপ্রবণতায় আলোড়িত হতে পারে না। এখন ঘরে কেউ নেই। ত্রিদীপ কলেজে চলে গিয়েছে। কাল রাত থেকে জব্বর ঘুমিয়েছে অনিমেষ। ঘুম যখন ভাঙল তখন প্রায় 11টা। ওর যাতে অসুবিধা না হয় তাই ত্রিদীপ ঘরের জানালাগুলো বন্ধ করে দিয়ে গেছে। মাথার পাশে কিছু পত্রিকা আর একটা চিরকুট পেয়েছিল অনিমেষ। ঠাকুরকে বলে গেলাম খাবার ঘরে দিয়ে যাবে, আজ হাঁটার চেষ্টা করো না। হাঁটার কথাটা পড়তেই চলকে এলো চিন্তাটা। তার পা গতকাল দারুণ জখম হয়েছিল। হাঁটতে গেলে যন্ত্রণায় অস্থির হচ্ছিল সে। সারা রাত শুয়ে থাকায় সে এ কথাটা যেন ভুলেই গিয়েছিল। হাত দিয়ে শুয়ে শুয়ে পা টিপে দেখল অনিমেষ, না, কোথাও লাগছে না। কিন্তু মাটিতে পা পেতে দাঁড়ালেই ওটা মালুম হবে। যেন ব্যাপারটা ভোলার জন্যই সে বিছানা ছেড়ে উঠছিল না। 2-3টে পত্রিকা উল্টে পাল্টে সময় কাটাচ্ছিল। কিন্তু কতক্ষণ এভাবে পারা যায়? হাত মুখ ধোয়া দরকার। তাছাড়া বাথরুমে যাওয়ার বিশেষ প্রয়োজন হয়ে পড়ছে। অনিমেষ আশা করছিল এখনই ঠাকুর খাবার নিয়ে আসবে। ঠাকুর এলে তার কাঁধে ভর দিয়ে ওসব সেরে নিতে বাথরুমে যেতে পারবে সে। কিন্তু ঠাকুরের জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না। অনিমেষ ঘরে একবার নজর বুলিয়ে নিল। না, একটা লাঠি জাতীয় কিছু নেই যেটায় ভর দিয়ে হাঁটা যায়। কপালে যা আছে তাই হবে এইরকম ভেবে অনিমেষ প্রথমে ভালো পা মাটিতে রাখল। তারপর সন্তর্পণে অন্য পা নামিয়ে ভালো পায়ে শরীরের ভার রেখে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। না, এখনও কোনো যন্ত্রণা ঝাঁপিয়ে পড়ছে না, কিন্তু যে কোনো মুহূর্তে সেটা দাঁত বসাবে। অনিমেষ কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকলো খানিক। এতক্ষণ যেটা সামান্য ছিল, সোজা হয়ে দাঁড়াতেই সেটা প্রবল হলো। বাথরুমে যাওয়া অবশ্যই প্রয়োজন। বিপদটা ইচ্ছে করে ডেকে না এনে আরেকটু শুয়ে থেকে ঠাকুরের অপেক্ষা করা যদি যেত। দ্বিধায় ভয়ে ভয়ে সে জখম পা সামান্য বাড়িয়ে একটু একটু করে শরীরের ভার রাখতে লাগলো। না, ব্যথা লাগছে না। ধীরে ধীরে সমস্ত ভার ছেড়ে দিতে থাইয়ের কাছটায় সামান্য চিনচিন করতে লাগলো মাত্র। অনিমেষ এত অবাক হয়ে গিয়েছিল যে ওই মুহূর্তে সে সব প্রাকৃতিক প্রয়োজনের কথা ভুলে গিয়ে নিজের পা দুটো লক্ষ্য করতে লাগলো। কি আশ্চর্য! কালকের যন্ত্রণাটা এখন বেমালুম হাওয়া হয়ে গেল। অনিমেষ দুরু দুরু বুকে পায়ের ওপর আবার চাপ রাখল। হয়তো দাঁড়িয়ে আছে বলে কিছু বোঝা যাচ্ছে না, হাঁটতে গেলেই টের পাওয়া যাবে। ঠিক এই সময় ঠাকুর হুড়মুড়িয়ে দরজা খুলে ঘরে ঢুকল। এক হাতে খাবারের থালা, অন্য হাতে জলের গ্লাস। অনিমেষকে দাঁড়াতে দেখে সে অবাক হয়ে গেল যেন। ত্রিদীপবাবু কইল, আপনি হাঁটিতে পারবা নাই, ঠ্যাং ভাঙি গেছে। ত্রিদীপ কি বুঝিয়েছে অনুমান করে নিয়ে অনিমেষ বলল, সবটা ভাঙেনি, তুমি খাবারটা টেবিলে রেখে এসে আমাকে একটু ধরবে। ঠাকুরের হাঁটা চলা সবসময় দ্রুত। মুহূর্তেই সে অনিমেষের কাঁধ জড়িয়ে ধরল। অনিমেষ হাঁসফাঁস করে উঠল, আরে এইভাবে নয়, তুমি চুপচাপ দাঁড়াও, আমি তোমাকে ধরে হাঁটব।
কিন্তু সেটা ঠাকুরের পছন্দ নয়। সে জিজ্ঞাসা করল, হাঁটিবার কি কারণ? অনিমেষ বলল, বাথরুমে যাব। ঠাকুর হাসল, আপনার খাটিয়ার নিচে একটা পাত্র রাখি গেছে জমাদার, ওইটার মধ্যে করি ফেলেন। খবরটা জানতো না অনিমেষ, কিন্তু ব্যবস্থাটা মনঃপুত হলো না তার। সে একটু জোরেই আদেশ করল, যা বলছি তাই শোনো, তুমি বাথরুমের দিকে হাঁটো। ঠাকুরের শরীরে ভর রেখে কয়েক পা হাঁটতেই অনিমেষ আবিষ্কার করল কালকের সেই মারাত্মক ব্যথাটা মোটেই নেই। থায়ের কাছে কোনো শিরা সামান্য চিনচিন করা ছাড়া তার কোনো অসুবিধেই হচ্ছে না। এটা কেমন করে সম্ভব মাথায় ঢুকছে না, কিন্তু অদ্ভুত একটা স্বস্তিতে মন এখন শান্ত হয়ে যাচ্ছে। আনন্দ যখন খুব প্রবল হয় তখন বিস্ফোরণে নয়, চুপচাপ সেটার অনুভবেই বোধহয় পূর্ণতা পায়। অনিমেষ ঠাকুরকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বারান্দায় বেরিয়ে এলো। চারপাশে এখন কড়া রোদ ছড়ানো, দুচোখ বন্ধ করে আলো সইয়ে নিল সে। ভর দুপুরে স্নান করে ভাত খেয়ে বেশ আরাম হলো। একটা সিগারেট পেলে বেশ হতো। অনিমেষ খোলা জানলার পাশে চেয়ার পেতে মৌজ করে বসেছিল। কাল যে দারুণ ভয় সে পেয়েছিল সেটা মিথ্যে হওয়ায় এখন খুব হালকা লাগছে। ট্রামে উঠতে গিয়ে এমন কিছু বেকায়দায় লাগেনি যে পায়ের জোড়া হাড় ফের ভাঙতে পারে, কিন্তু ব্যথা হওয়া মাত্র সে কথাটাই মনে এসে বদ্ধমূল হয়েছিল। এমনকি হোস্টেলের ডাক্তার পর্যন্ত স্পেশালিস্ট দেখিয়ে দিলেন। এই জন্যই বোধহয় সবাই তাকে ঘোড়ার ডাক্তার বলে। অনিমেষ সিদ্ধান্তে এলো ওটা নিশ্চয়ই মাসল পেইন, শিরায় টান ধরেছিল আচমকা। মানুষ কত সহজে ভয় পেয়ে যায়। আজ ক্লাস কামাই হলো। এত বেলা অবধি ঘুমিয়ে এখন আরেক রকম আলস্য এসে গেছে। কালকের কথাগুলো নিয়ে নাড়াচাড়া করতে লাগলো অনিমেষ। বিমান ধরেই নিয়েছে সে ছাত্র ফেডারেশন করবে। একথা ঠিক, সে ছাত্র ফেডারেশনকে সমর্থন করে এই কারণে যে কংগ্রেসকে সমর্থন করার কোনো যুক্তি তার কাছে নেই। কিন্তু তাই বলে যেভাবে বিমান তাকে সবার কাছে উপস্থিত করল সেটা কখনোই শোভন নয়। নাকি তাকে সামনে খাড়া করে বিমানরা একটু যুদ্ধে এগিয়ে গেল? সুভাষদার সঙ্গে কাল যদি অমন করে দেখা না হয়ে যেত তাহলে এসব ঘটনা ঘটত না। অনিমেষের মনে পড়ল সুভাষদা বলেছিলেন যাওয়ার আগে সন্ধেবেলা তার সঙ্গে দেখা করে যাবেন হোস্টেলে এসে, কিন্তু সুভাষদা আসেননি। হয়তো বৃষ্টির জন্য সেটা সম্ভব হয়নি। বিমানদের চেয়ে সুভাষদাকে তার অনেক গভীর এবং কাছের মানুষ বলে মনে হচ্ছে। অথচ ওরা দুজনেই এক দলের সক্রিয় কর্মী। ছাত্র ইউনিয়নের কথা ভাবতেই শচীনের কথাগুলো মনে পড়ল। কংগ্রেসের সমর্থনে এবং কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে শচীন যাই বলুক, নিশ্চয়ই তার পাল্টা বক্তব্য রাখা যেতে পারে, কিন্তু শচীনের কথাগুলো আরও ভালো করে শোনা দরকার। শচীনের কথা মনে হতেই চট করে নীলার মুখ ভেসে এলো। নীলা একা পায়চারি করতে ওদের ফেলে রেখে বেরিয়ে গিয়েছিল। কথাটা ভাবতেই অনিমেষ সোজা হয়ে বসল। আজ নীলা তাকে বাস স্টপে অপেক্ষা করতে বলেছিল। কথাটা স্মরণেই ছিল না তার। এখনও সেখানে যাওয়ার যথেষ্ট সময় আছে, কিন্তু অনিমেষ আবিষ্কার করল বেরুতে একদম ইচ্ছে করছে না। আলসেমি এমন পেয়ে বসেছে যে ইচ্ছে করছে আবার শুয়ে পড়ে। নীলা নিশ্চয়ই বাস স্টপে অনেকক্ষণ অপেক্ষা করবে এবং অনিমেষ না গেলে বিরক্ত হওয়া খুব স্বাভাবিক। কেউ আসবে বলে না এলে মেজাজ ঠিক থাকে না। আজ পর্যন্ত কোনো মেয়ে কোথাও ওর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকেনি, এবং যে মেয়ে সোজাসুজি কথা বলে সে দাঁড়িয়ে থাকবে ভাবলেই এক ধরনের বুক ভরা আনন্দ হয়। তবু অনিমেষ দোনামোনা করতে লাগলো। একথা ঠিক, তার পায়ের দোহাই দিয়ে সে নীলার রাগ কমাতে পারবে। ঘরের মধ্যে চলাফেরা করতে লাগছে না বটে, কিন্তু রাস্তায় বের হয়ে ট্রাম বাসে চড়তে গেলে যদি আবার কালকের মতো যন্ত্রণা শুরু হয়ে যায়, সবাই বলবে তার আজকের দিনটা অন্তত রেস্ট নেওয়া উচিত, এবং সে তাই করছে। অনিমেষ এত সব যুক্তি খাড়া করেও ঠিক স্বস্তি পাচ্ছিল না। আরও কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়বে বলে অনিমেষ যখন উঠে দাঁড়িয়েছে তখন দরজায় শব্দ হলো। আস্তে আস্তে জায়গাটুকু পেরিয়ে গিয়ে দরজা খুলতেই দারোয়ানকে দেখতে পেল সে। তার শরীরের দিকে দ্রুত একবার নজর বুলিয়ে দিয়ে দারোয়ান জিজ্ঞাসা করল, শরীর ঠিক আছে বাবু? তার শরীর খারাপ হয়েছিল বলে সবাই খবর নিতে আসছে দেখে অনিমেষের ভালো লাগলো। এখনও ঠিক, তবে কালকের থেকে ভালো। আপনি গেটে যেতে পারবেন? কেন? একজন মেয়ে ছেলে আপনার খবর নিতে এসেছে। মেয়ে ছেলে? অনিমেষ হকচকিয়ে গেল।
মেয়ে ছেলে মানে নিশ্চয়ই নীলা, কিন্তু ও খবর পেল কি করে? 3টে বাজতে তো এখনও কিছু দেরি আছে। ওর পরিচিত এই হোস্টেলের কোনো ছেলেকে নীলা চেনে না যে তার মুখে খবর পেয়ে দেখতে আসবে? নাকি মেয়েদের সেন্সিটিভনেস এত বেশি যে ঠিক মনে মনে জেনে যায় কি হয়েছে? মেয়েরা যাদের ভালোবাসে তাদের সম্পর্কে তারা নাকি এরকম অনুভব করতে পারে, কিন্তু নীলার সঙ্গে তো তার সেরকম সম্পর্ক নয়। অনিমেষ দারোয়ানকে বলল, তুমি আমার সঙ্গে চলো, সিঁড়ি ভেঙে নামতে সাহায্য লাগতে পারে। ধীরে ধীরে নিচে নেমে এলো অনিমেষ। দারোয়ানের সাহায্য লাগলো না, কিন্তু নিচে নামার পর থাই টনটন করতে লাগলো। অনিমেষ আশঙ্কা করছিল এই বুঝে আবার যন্ত্রণাটা শুরু হলো। সিঁড়ির মুখে একটু সময় নিল সে। ওপর থেকে নিচে নামার চেয়ে নিচে থেকে ওপরে ওঠার কষ্ট বেশি হবে। এই হোস্টেলের খুব কড়া নিয়ম, কোনো মেয়েকে কারো ঘরে গিয়ে দেখা করতে দেওয়া হবে না। এমনকি তিনি যদি কোনো আবাসিকের মা হন তবুও নয়। নিয়মটা হয়তো ভালো, কিন্তু বিশেষ ক্ষেত্রে ছাড় হওয়া উচিত, এই মুহূর্তে অনিমেষ অনুভব করল। পরক্ষণেই থম্বটোর বন্ধুর কথা মনে পড়ায় হেসে ফেলল সে। তারপর আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। আধ ভেজানো গেটের সামনে কেউ নেই। মেঘের ছায়ামাখা রোদ সেখানে নেতিয়ে আছে। এই ভর দুপুরে কলকাতা ভীষণ নির্জন হয়ে যায়, কেমন ভার হয়ে থাকে চারধার। অনিমেষ দারোয়ানের দিকে জিজ্ঞাসা চোখে তাকাতেই সে গেস্ট রুমটা দেখিয়ে দিল। কয়েক পা এগিয়ে ডান দিকে ঘুরতেই গেস্ট রুমের খোলা দরজা দিয়ে যাকে অনিমেষ দেখতে পেল, ক্ষীণতম কল্পনাতেও তাকে আশা করেনি সে। হতভম্ব হয়ে যাবার ভাবটা লুকোতে পারল না অনিমেষ। তারপর সন্তর্পণে পা ফেলে গেস্ট রুমের দরজায় দাঁড়িয়ে সে জিজ্ঞাসা করল, আপনি? উঠে দাঁড়ালেন মহিলা। দেখতে এলাম পা কেমন আছে। অনিমেষের সব গোলমাল হয়ে গেল। শিলা সেনের দিকে সে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থাকল। গতকাল সন্ধ্যায় ট্যাক্সিতে সামান্য আলাপ, আর সেইটুকুনিতেই তিনি ছুটে এসেছেন তার শরীরের খবর নিতে। কলকাতার মানুষ মাত্রই যে স্বার্থপর নয়, এটা বোধহয় তার একটা নজির। ওর মতন সুন্দরী মহিলা, যিনি নিজের সৌন্দর্য সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল, এতটা করবেন ভাবা যায় না। ভেতরে ভেতরে যখন আলোড়ন ওঠে তখন মুখে কথাগুলো মিলিয়ে যায়। চেষ্টা করলেও সে সময় শব্দ আসে না। আবেগটা কমাতে সময় লাগলো তার। মহিলা একটু বিস্মিত হলেন। আমি কি এসে অন্যায় করলাম কিছু? দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। না না, এ কথা ভাবছেন কেন? আপনি বসুন। গেস্ট রুমটা মোটেই সাজানো নয়, কিছু চেয়ার টেবিল এদিক ওদিক ছড়ানো। অনিমেষ চৌকো টেবিলের গা ঘেঁষে থাকা চেয়ারটা দেখিয়ে দিয়ে নিজে আরেকটায় বসল। বসে বলল, আপনি সত্যি আমাকে অবাক করে দিয়েছেন। শিলা সেনের 2 ভ্রুর মাঝখানে চট করে কয়েকটা আঁচড় জাগল। কেন? আমি এলাম তাই? আশ্চর্য, কালকে যাকে অমন অসুস্থ দেখে গেলাম তার খোঁজ নেব না? অনিমেষ আপ্লুত গলায় বলল, সচরাচর তো দেখা যায় না এমন। শিলা সেন তাঁর টান টান খোলা চুলের রাশটাতে সামান্য ঢেউ তুলে বললেন, আমি অন্যরকম। তা আমার প্রশ্নটার উত্তর পেলাম না কিন্তু। এখন ভালো আছি, এই তো ওপর থেকে হেঁটে নিচে নেমে এলাম, অনিমেষ জানালো। নিজের শারীরিক দুর্বলতা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করতে সংকোচ হচ্ছিল ওর। কিন্তু কালকে কি হয়েছিল? একা হাঁটতে পারা যাচ্ছিল না দেখলাম। শিলা সেনের মুখের প্রতিটি রেখায় আন্তরিকতার ছাপ। শিরায় টান পড়েছিল, প্রথমে বুঝতে পারিনি। এমন কিছু নয়, নিশ্চয় সামান্যও নয়, নইলে আজ কলেজে যাওয়া হতো। শিলা সেন ভ্রুভঙ্গিতে সন্দেহটা জানিয়ে দিলেন। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। কালকে বাড়িতে ফেরার পর বারবার করে মনে হচ্ছিল বিদেশ বুবুয়ে থাকা হয় জেনেও আমি কিছু করলাম না। কারো কষ্ট হলে এত খারাপ লাগে, মনটা কেমন হয়ে যায়। এই ভরদুপুরে অনিমেষ মহিলাকে ভালো করে দেখল। কলকাতা শহরের মধ্যবিত্ত কোনো বাঙালি মহিলার একজন নিগ্র যুবকের সঙ্গে এমন যোগাযোগের সম্ভাবনা নেই যার ফলে ছেলেটি আসক্ত হতে পারে। এক্ষেত্রে তাই হয়েছে। শিলা সেন কি তাহলে মধ্যবিত্ত নন? উনি যে পাড়ায় এবং যে বাড়িতে বাস করেন সেটাকে কিছুতেই অতি আধুনিক বলা যায় না। উনি এখন যে ভাষায় কথা বলছেন তা কোনো সোসাইটি মেয়ে বলে কিনা অনিমেষের জানা নেই। তবু থম্বটোর বন্ধুর সঙ্গে একটা ট্যাক্সি চেপে আসার সাহস এর আছে। থম্বটোর বন্ধু এর বাড়িতে যাওয়ার প্রস্তাব করার সাহস রাখে। তাহলে ইনি কি?
গতকাল মুহূর্তের জন্য হলেও অনিমেষের মনে হয়েছিল শিলা সেনের পুরুষ ধরা জীবিকা। গতকাল ট্যাক্সিতে একে খুব রহস্যময়ী এবং মোহিনী বলে মনে হয়েছিল। আজ এই দুপুরে সামনাসামনি বসে অবশ্য কোনো রহস্য দেখতে পাচ্ছে না সে, কিন্তু মহিলা দুহাতে টান টান করে সৌন্দর্যের লাগাম ধরে রেখেছেন। বয়সে নিশ্চয়ই বছর দশকের বড় হবেন, কিন্তু লাবণ্য হলো এমন একটা জিনিস যা সহজেই নিচু হয়ে 10 বছর নেমে আসতে পারে। অনিমেষ বলল, আপনি এসেছেন জানলে থম্বটোর বন্ধু অবাক হয়ে যাবে। শিলা সেন বললেন, থম্বটোর বন্ধু? ও, মোসাম্বার কথা বলা হচ্ছে। সে আছে নাকি হোস্টেলে? অনিমেষ বলল, আমি ঠিক জানি না, সকাল থেকে দেখা হয়নি, খোঁজ করব। শিলা সেন হেসে উঠে দ্রুত ঘাড় নাড়লেন। না না, তার দরকার নেই, আমি এসেছিলাম তাও বলতে হবে না। এই ছেলেগুলো এত প্যাশনেট হয় যে রিজন বুঝতে চায় না। বলি বলি করে অনিমেষ বলে ফেলল, একটা কথা জিজ্ঞাসা করব যদি কিছু মনে না করেন। আবার ভ্রুভঙ্গি হলো। মনে করার হলে নিশ্চয়ই মনে করব। তাহলে থাক। বেশ, কথাটা কি? অনিমেষ প্রশ্নটা সাজাতে সময় নিচ্ছিল। সেই ফাঁকে শিলা সেন হেসে উঠলেন। নিশ্চয়ই বলা হবে কি করে ওর সঙ্গে আলাপ হলো, আমি কি করি, এইসব তো? ঠিক আছে, আমি জবাব দিয়ে দিচ্ছি, প্রশ্ন করতে হবে না। আমি একটা ট্রাভেল এজেন্সিতে আছি যাদের সঙ্গে এইসব আফ্রিকান কান্ট্রিগুলোর ভালো রিলেশন আছে। ওর দেশ থেকে যেসব ছেলে এখানে পড়তে আসে আমরা তাদেরও ব্যবস্থা করি। আর এইসব করতে গেলে সূচিবাই হলে চলে না। কিছু বোঝা গেল? অনিমেষ স্বীকার করল, না, এত কথাতেও তার কাছে কিছুই স্পষ্ট হলো না। শুধু চাকরি করতে গিয়ে কেউ কি এরকম প্রশ্রয় দেয় অচেনা পুরুষকে? তাছাড়া শিলা সেন মোসাম্বার কাছে তাঁর এই উপস্থিতি লুকিয়ে রাখতে চান, সেটাও কি স্বাভাবিক? সে মহিলার মাথার দিকে তাকালো। সিঁথি দেখে ও কিছুতেই বুঝতে পারে না কেউ বিবাহিত কিনা। স্বর্গছেঁড়া কিংবা জলপাইগুড়ির মতো সিঁথিতে গাঢ় সিঁদুর এখানকার মেয়েরা পরে না। চুলের আড়ালে যদি কোনো সিঁদুর টিপ থেকেও থাকে তবে তা খালি চোখে দেখা যায় না। শিলা সেন বিবাহিত কিনা জিজ্ঞাসা করা অশোভন। হঠাৎ অনিমেষের মনে হলো, সে এত কৌতূহলী হচ্ছে কেন? এই মহিলার সঙ্গে তার সম্পর্কটা কি? কিছুই না, মাত্র একদিনের আলাপ। তার মতো সাধারণ অবস্থার ছেলের পক্ষে এইরকম মহিলার সঙ্গে সম্পর্ক রাখার কোনো যুক্তি থাকতে পারে না। কথাটা ঘুরিয়ে বলার চেষ্টা করল অনিমেষ, কিন্তু আপনি এসেছেন এ কথা জানতে পারলে মোসাম্বা খুব আহত হবে। তার চেয়ে। চোখ বন্ধ করে মাথা নাড়লেন শিলা সেন। আই অ্যাম ফেড আপ। ছিনে জোকের মতো লেগে আছে আমার পেছনে। ওসব কথা ছেড়ে দেওয়া যাক, আমরা বরং চা বাগানের গল্প করি। একটা চা বাগান অনেকখানি জায়গা নিয়ে হয় না? অনিমেষ ব্যাপারটা বুঝতে চেষ্টা করছিল। অন্যমনস্ক গলায় বলল, হ্যাঁ, 8-10 মাইল জায়গা নিয়েও একটা চা বাগান হতে পারে। বাবা, তাহলে তো অনেক টাকার দরকার হয়, তাই না? হ্যাঁ, আগে বিভিন্ন বিদেশি কোম্পানি এক একটা চা বাগানের মালিক ছিল। স্বাধীনতার পর ওরা দেশি কোম্পানির কাছে বাগানগুলো বিক্রি করে দিয়েছে। ব্যক্তিগত মালিকানায় কিছু চা বাগান আছে। অনিমেষ তথ্যটা জানালো। শিলা সেন বললেন, সত্যি আমরা কিছুই খবর রাখি না। রোজ সকালে 1 কাপ চা না খেলে চলে না, অথচ সেটা কী করে তৈরি হচ্ছে সে খবর রাখার প্রয়োজন অনুভব করি না। যে জায়গায় থাকা হয় তার চারধারে শুধু পাহাড় আর পাহাড়, তাই না? অনিমেষ হেসে ফেলল। সঙ্গে সঙ্গে ভ্রুভঙ্গি হলো। হাসা হলো কেন? আপনি আমাকে তুমি বলুন, ওভাবে কথা বললে অস্বস্তি হয়। ও মা, তাই নাকি? আমি ভাবলাম তুমি বললে রাগ হয়ে যাবে। আজকাল ছেলেরা ভীষণ অভিমানী হয়ে গেছে। আত্মসম্মান করেই মরল। তোমাকে তুমি বলতে পেরে আমি বেঁচে গেলাম। তৃপ্তির ছাপ ওর চোখে। অনিমেষ বলল, আমাদের ওখানে কাছাকাছি কোনো পাহাড় নেই, তবে পাহাড়ি আবহাওয়া মাঝে মাঝে পাওয়া যায়। আর সারাদিন আমরা এমন কত জিনিস ব্যবহার করি যার সম্বন্ধে খোঁজ নেবার খুব প্রয়োজন পড়ে না। এই যেমন আমি এখনও জানি না টেলিফোনের সিস্টেমটা সঠিক কী। এরকম তো কত কিছু আছে। তাই চা তৈরির সিস্টেমটা না জেনেও অনেকে খুব চমৎকার চা তৈরি করতে পারেন, তাই না? দাঁতের ডান গাল কামড়ে আলতো করে ছেড়ে দিলেন শিলা সেন। তুমি তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো। তোমার কি এখন কোনো কাজ আছে? অনিমেষ মাথা নেড়ে না বলল। তাহলে চলো, আমার সঙ্গে একটু বেরিয়ে আসবে। শিলা সেন উঠে দাঁড়ালেন। কিন্তু আমার তো হাঁটতে কষ্ট হবে। কালকে অমন হলো, আমি আজ বেরোতে চাই না।
অনিমেষ আপত্তি জানালো। শিলাসেনের কথাটা একদম পছন্দ হলো না। ইস, জোয়ান ছেলের এত ভয় করলে চলে? আর কিছু হলে তো আমি আছি। আচ্ছা বাবা, আচ্ছা, তোমাকে এক পাও হাঁটতে হবে না, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। অনিমেষ হকচকিয়ে গেল। উনি এতক্ষণ এখানে বসে আছেন বাইরে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে? আশ্চর্য ব্যাপার, এতক্ষণে তো প্রচুর মিটার উঠে গেছে। কিন্তু যেতে যে তার একটু ইচ্ছা করছে না। সে হেসে বলল, আজকে আমাকে ভীষণ আলসেমিতে পেয়েছে, আজ থাক। শিলাসেন সর্বাঙ্গে তাকে দেখলেন, তারপর খুব আস্তে বললেন, জানো, আজ অবধি কেউ আমার আমন্ত্রণ উপেক্ষা করেনি। শুধু সবাই যেচে এসে আমাকে এরকম আমন্ত্রণ জানায়। আমি রাজি হলে কৃতার্থ হয়ে যায়। আর নিজে থেকে যদি কাউকে বলি, সে আকাশ হাতে পায়। তুমি যে বলতেই আমার কথায় রাজি হলে না, এতে তোমার ওপর আমার অন্যরকম ধারণা হলো। আচ্ছা, আজ তাহলে চলি ভাই। তোমার যখনই ইচ্ছা হবে আমাকে টেলিফোন করো। সারাটা সকাল আমি বাড়িতে থাকি। শিলাসেনের পেছন পেছন গেট অবধি এলো অনিমেষ। ট্যাক্সি ড্রাইভার সিটের ওপর শরীর এলিয়ে শুয়েছিল। ওকে দেখে সোজা হয়ে বসল। গাড়িতে ওঠার সময় শিলাসেন ঘাড় বেঁকিয়ে বললেন, টেলিফোন নম্বরটা মনে আছে তো? 35 আর 4টে 0। নির্জন গলি দিয়ে ট্যাক্সিটাকে বেরিয়ে যেতে দেখল অনিমেষ। এতক্ষণ কথা বলেও মহিলাকে সে একটুও বুঝতে পারল না। উনি কেন ওর কাছে এলেন? কেন বারে বারে টেলিফোন নম্বর দিচ্ছেন? উদ্দেশ্য কি হতে পারে? নিছক ভদ্রতায় কেউ এতটা করে না। অনিমেষের সন্দেহ হলো উনি তাকে এমন কিছুতে জড়াতে চাইছেন যাতে ওর কোনো স্বার্থসিদ্ধি হতে পারে। সেটা কি তা জানা যাচ্ছে না, কিন্তু তার মতো আদার ব্যাপারীর জাহাজের সঙ্গে সম্পর্ক রাখার কোনো কারণ থাকতে পারে না। মহিতোষ বা শরীরশেখর এরকম মহিলার সঙ্গে অপ্রয়োজনে তার আলাপের কথা শুনলে আঁতকে উঠবেন। কিন্তু এতক্ষণ ভাবা সত্ত্বেও অনিমেষ অনুভব করল শিলাসেন সম্পর্কে তার কৌতূহল কিছুতেই কমছে না। ফিরে আসার জন্য অনিমেষ ঘুরে দাঁড়াতেই দারোয়ানের সঙ্গে চোখাচোখি হলো। লোকটা যে মিটিমিটি হাসছে এটা বুঝতে কোনো অসুবিধা হলো না। প্রায় 4-5 বছর সে লোকটাকে দেখছে, কিন্তু এরকম মুখ করতে কোনো দিন দেখেনি। অনিমেষ জিজ্ঞাসা করল, কিছু বলবে? মেয়ে ছেলেটা আপনার কে হয় বাবু? চেনাশোনা? কেন? একটু ইতস্তত করল দারোয়ান। তারপর বলে ফেলল, ও মেয়ে ছেলেটা ভালো না। কেন? ও মেয়ে ছেলেটা নিগ্রো সাহেবের সঙ্গে খুব ঢলাঢলি করে। একদিন 8টার পর নিগ্রো সাহেব জোর করে ওকে নিয়ে ঢুকতে চেয়েছিল ঘরে। ভালো মেয়ে ছেলে হলে রাজি হবে কেন? তাছাড়া একদিন মাল খেয়ে এসেছিল। মাল খেয়ে? নেশা করেছিল? অনিমেষ অবাক। হ্যাঁ বাবু, নিগ্রো সাহেবও মাল খেয়েছিল। সেদিন অবশ্য মেয়ে ছেলেটা ট্যাক্সি থেকে নামেনি, কিন্তু আমার চোখ এড়াতে পারেনি। তুমি কি করে বুঝলে উনি মদ খেয়েছেন? আপনি কি কথা বললেন বাবু? আমি শুকনো নেশা করি বলে ভিজে নেশার গন্ধ টের পাবো না? শিলাসেন মদ খান কি না খান, ভালো মেয়ে কি খারাপ মেয়ে, তাতে তার কি এসে যায়? একটা ব্যাপার সে অনুভব করতে পেরেছে, শিলাসেন তাকে খুঁজতে এই হোস্টেলে হয়তো আর আসবেন না, কিন্তু তিনি অনিমেষের টেলিফোনের প্রতীক্ষায় থাকবেন। ফাঁদ হোক বা নাই হোক, অনিমেষ আর সেখানে পা বাড়াচ্ছে না। সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসতে কষ্ট হলো না। এতক্ষণে কালকের হারানো মনের জোরটা আবার ফিরে এসেছে। শরীরে যে আলসেমি ঘুম ঘুম ভাবটা কিছুক্ষণ আগে এসেছিল সেটা আর নেই। জানালার ধারে এসে দাঁড়াতেই ফাঁকা ছাদগুলো আর শিশে রঙা আকাশটা দেখতে পেল। এরকম শূন্য দুপুরে কেমন ফাঁকা লাগে কলকাতায়। নীলা নিশ্চয়ই এতক্ষণে বাস স্টপে এসে ওর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে থাকতে অনিমেষের অস্বস্তি আরম্ভ হলো। শিলাসেনের আসার আগে তার এমনটা হয়নি। পরিষ্কার পাজামার উপর একটা হ্যান্ডলুমের পাঞ্জাবি পরে বেরিয়ে এলো সে। দরজায় তালা দিয়ে নামতে নামতে খেয়াল হলো ত্রিদিবরা এসে তাকে না দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে। কিন্তু একটা মেয়ে তার জন্য বাস স্টপে অপেক্ষা করে আছে, আর সে ঘরে বসে থাকবে? তার পা এখন যথেষ্ট সুস্থ। শিলাসনের সঙ্গে দেখা করতে সে যদি অতগুলো সিঁড়ি ভেঙে নিচে নেমে যেতে পারে, তাহলে নীলা কি দোষ করল? ট্রামে ওঠার পর অনিমেষের মনে হলো সে বোধহয় একটু দুঃসাহসের কাজ করে ফেলেছে, কারণ এখন পা বেশ ভার ভার ঠেকছে।
ও নিজেকে প্রবোধ দিল এটা শুধু মানসিক ব্যাপার। স্কুলে মন্টু একটা থিওরি দিয়েছিল, এক হাতে খুব যন্ত্রণা হলে সেটা কমাতে অন্য হাতে খুব জোর চিমটি কাটতে হয়। নতুন জায়গায় ব্যথা হলে পুরনোটার ধার কমে যায়। ব্যাপারটা করলে কেমন হয়? কিন্তু অনিমেষ সাহস পেল না। ইউনিভার্সিটির সামনে স্টপে নেমে পড়ল অনিমেষ। চকিতে মুখ ঘুরিয়ে চারদিকে চোখ বুলিয়ে নীলাকে খুঁজল। না, নীলা নেই। তাকে আসতে বলে নীলা চলে যাবে? অনিমেষের বুকে অভিমান জমতে শুরু করতেই সে একজনের হাতের ঘড়ি দেখতে পেল। 4টে বাজতে সামান্যই দেরি এখন। তাহলে নীলা এতক্ষণ অপেক্ষা করে করে নিশ্চয়ই চলে গেছে। অভিমান চেহারা পাল্টে ফেলল আচমকা। নিজেকে খুব অসহায় এবং হৃতসর্বস্ব বলে মনে হচ্ছে। যদি নীলা তার জন্য অপেক্ষা করে কোথাও চলে যায়, তবে সেটা নিশ্চয়ই খুব বেশি সময় আগে নয়। নীলা এখন কোথায় থাকতে পারে? পরপর যে জায়গাগুলো চোখে ভাসল সেগুলো হলো কফি হাউস, লাইব্রেরি কিংবা ওর নিজের বাড়ি। এমনও হতে পারে ও চলে গিয়েও আরেকবার ফিরে আসতে পারে অনিমেষ এলো কিনা দেখবার জন্য। চিন্তাটার সঙ্গে সঙ্গে বাতিল করে দিল সে। নীলার মতো মেয়ে তা করবে না। সময় মতো না আসায় অনিমেষকে ও আর আশা করবে না। অদ্ভুত নিঃসঙ্গতা নিয়ে অনিমেষ দাঁড়িয়েছিল। চারধারে মানুষের ব্যস্ততা, ট্রামবাসের আওয়াজ, ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে। অনিমেষ একটু চুপচাপ দাঁড়িয়ে থাকল। আধ ঘন্টা আগেও নীলার সঙ্গে দেখা করার জন্য তার ব্যস্ততা ছিল না, কিন্তু এখন সেই নীলাকে দেখতে না পেয়ে সব কিছু ফাঁকা মনে হচ্ছে। অনিমেষের মনে হচ্ছিল এই পৃথিবীতে সব কিছুই তার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে সময় মতো সেই অপেক্ষার জায়গায় পৌঁছতে পারবে না। আর এসব কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। অন্যমনস্ক হয়ে আংটিটা ঘোরাচ্ছিল অনিমেষ। ঘোরাতে ঘোরাতে সচেতন হতেই সেটায় নজর গেল। আঙুলের যে অংশটায় ওটা চেপে আছে সেটা সাদা হয়ে গেছে কখন। ঘাসের ওপর কিছু চাপা থাকলে রং কিছুদিন পর যেরকম হয়। চট করে দেখলে জায়গাটা নিজের বলে মনে হয় না। দীর্ঘকাল কোনো কিছু আবদ্ধ থাকলে এমনি করে স্বকীয়তা হারিয়ে ফেলে। হাতের অন্য অংশের চেয়ে এই জায়গাটা বেশ ফর্সা ফর্সা লাগছে, কিন্তু সেটা যে দৃষ্টিকটু তা মানতেই হয়। জীবনের সব ক্ষেত্রে বোধহয় এইরকম বোধ কাজ করে। যা সহজ তা সবসময়ই শ্রেয়, যা চেপে বসে তার ফলশ্রুতি যতই মনোরম হোক তাকে মেনে নেওয়া যায় না। আংটির মাঝখানে ছোট্ট অথচ নিটোল অক্ষরটাকে দেখল সে। এতদিন ধরে আংটিটা আঙুলে আছে, কিন্তু এমন সতর্ক চোখে দেখা হয় না। অ অক্ষরটা সুন্দর করে লেখা। অ মানে না, সব কিছুতেই না। না মানে বিদ্রোহ, তবু সব কিছু মেনে নিতে হয়। ছোটো মা পড়িয়ে দিয়েছিল এইটে। এখনও এতদিন পরে সেই দিনটার উত্তাপ অনুভব করতে পারল অনিমেষ। কেমন একটা সংকোচ এবং আদরের সঙ্গে ছোটো মা ওর আঙুলে পরিয়ে দিয়েছিল আংটিটা। নিজের মায়ের মুখ এখন ঝাপসা হয়ে গেছে অনিমেষের কাছে। বুকের মধ্যে সেই টনটনানি ভাবটা কখন হারিয়ে গেছে। ছোটো মা যখন এলো তখনকার সব কিছু ওর স্পষ্ট মনে আছে। সৎমা বা ওই জাতীয় কোনো মনোভাবের কথা ভাবলেই হাসি পায়। একটু একটু করে কখন ছোটো মা ওর বন্ধু হয়ে গেছে। ছুটি ছাটায় জলপাইগুড়ি গেলে প্রথম দেখায় হেসে ছোটো মা বলবেই, ইস মাছবাবু কি রোগা হয়ে গেছো। অনিমেষ মানে যেহেতু মাছ, তাই মাছবাবু। ছোটো মা ওকে খ্যাপায়, তুমি তো মাছেরই মতো, কোনো কিছু তোমাকে স্পর্শ করে না, পাঁকাল মাছ। পরে অনিমেষ ভেবেছে কথাটা একদম মিথ্যে নয়। ইদানিং তার মনের মধ্যে স্বাভাবিক সম্পর্কগুলো খুব বড় হয়ে থাকছে না। এই যেমন দাদু শরীরশেখরকে ও এত ভালোবাসে, বা হেমলতার কাছে সেই ছোটবেলা থেকে মানুষ হলো। কলকাতায় থাকতে থাকতে এমনও হয়েছে দীর্ঘকাল ওদের কথা চিন্তায় আসেনি। দাদু তাকে নিয়মিত চিঠি দিয়ে যাচ্ছেন, কিন্তু উত্তর দেব দেব করে এত দেরি হয়ে যায় যে সেই আবেগের দীনতাটা ধরা পড়ে যায়। তার মানে এই নয় যে সে শ্রদ্ধা কম করে বা ভালো না বাসে, ওই লেখা হয়ে ওঠে না এইমাত্র।
ক্রমশ সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হয়ে আসছে একটু একটু করে, মাছেরই মতো। আংটিটার দিকে তাকাতেই স্বর্গ ছেঁড়ার সেই মাঠে ছোট মার সঙ্গে হেঁটে আসা এবং তারপরই সীতার বিয়ে মনে পড়তেই হেসে ফেলল অনিমেষ। সীতার কথা ওর একদম মনে ছিল না। কেমন আছে, কোথায় আছে মেয়েটা? তার প্রথম প্রেম, অথচ সে কথা ওরা কেউ মুখে বলেনি। সেই বালক বয়সী প্রথম না হয়েছিল, না মানে অ থেকে অনিমেষ। শুয়ে থাকলেই যত রাজ্যের গপ্প মাথায় আসে, বিশেষ করে জানালাটা দিয়ে যদি আকাশ দেখা যায় আর ঘরে কেউ না থাকে। খাট থেকে উঠে চেয়ারে গিয়ে বসল অনিমেষ। বইপত্র তেমন কিছু কেনা হয়নি। এমএতে যে কটি নেহাত না কিনলে নয়, তার বেশি কেউ কেনেও না। এখন থেকে লাইব্রেরিতে যাওয়া অভ্যাস করতে হবে। আজ রবিবার। ত্রিদীপ সেই ভাত খেয়েই প্রিয়ার ম্যাটিনি শো দেখতে গেছে। এই উত্তর থেকে সেই দক্ষিণে। ইদানিং ত্রিদীপের দক্ষিণমুখ মন, উত্তর কলকাতা ওর ঠিক বাসযোগ্য মনে হচ্ছে না। প্রায় বলে দক্ষিণের ছেলেমেয়েদের মনে অনেক ডেপথ আছে, কথাবার্তা বললে সুখ পাওয়া যায়। আর কিছু না হোক, গড়িয়াহাটার মোড়ে দাঁড়িয়ে থাকলেই সময়টা কখন টুপ করে চলে যায় যে টের পাবে না। তাছাড়া ওদিকের বাবা মারা অনেক বেশি উদার চেতা, মানিয়ে চলতে পারে। অতএব দুপুরে একা একা কাটাচ্ছিল অনিমেষ। আর একা থাকলেই যত রাজ্যের চিন্তা মাথায় ভিড় করে। মানুষ যদি তার সব স্মৃতি, জ্ঞান হওয়া অবধি সে যা করেছে, যত লোকের সঙ্গে দেখা হয়েছে, সব মনে রাখতে পারত, ভাবতেই হাসি পেল। জমতে জমতে একসময় পাত্র ফেটে যাবে। তাই আপনা থেকে প্রকৃতির নিয়মে বিস্মৃতি আসে, বাঁচিয়ে দেয়। রোদ্দুরের রং দেখে অনিমেষের খেয়াল হলো আজ ঠিক 4টের সময় বিকে পাল অ্যাভিনিউতে পৌঁছতে হবে। অথচ নিজের সঙ্গে আড্ডা মারতে গিয়ে সে কথা খেয়ালই নেই। তাড়াতাড়ি জামাকাপড় পাল্টে সে বেরিয়ে এলো হোস্টেল থেকে। নিচের বাস্কেটবল লনে কয়েকটা ছেলে বল নিয়ে দাপাদাপি করছে। গেটে মোসাম্বার সঙ্গে দেখা। একটা ছোট্ট শর্টস পরে খালি গায়ে দারোয়ানকে টাকা দিয়ে কিছু আনতে বলছে। অমন কুচকুচে কালো শরীরে এক চিলতে সাদা কাপড় কি অশ্লীল দেখাচ্ছে। এ অবস্থায় কিছুতেই অনিমেষ বাইরে আসতে পারত না। অথচ মোসাম্বার কোনো প্রতিক্রিয়া নেই। অনিমেষকে দেখে মোসাম্বা চিৎকার করল, হাই! অনিমেষ হাসল, হ্যালো। ভাগ্যিস সামনের গেটটা পুরো খোলা নেই, তাই রাস্তা থেকে কেউ এই উত্তম শরীর দর্শন করতে পারছে না। হাত তুলে একটু দাঁড়াতে বলে ও দারোয়ানকে বুঝিয়ে দিয়ে কাছে এলো। এসে চকচকে দাঁত বের করে হাসল, আজকাল তোমাকে দেখাই যায় না। সেদিনের ঘটনার পর তুমি কিন্তু আমার ঘরে আর আসোনি। তুমি এসেছো আমার ঘরে? হ্যাঁ, হো হো করে হেসে উঠল থম্বটোর বন্ধু। তোমরা বাঙালিরা সবসময় কম্পেয়ার না করে কথা বলতে পারো না। ইউ নো শিলা, তারও এই এক হ্যাবিট। মিসেস সেনের সঙ্গে দেখা হচ্ছে? অনিমেষ কৌতুক বোধ করল। ও না থাকলে কলকাতায় থাকতে পারতাম? একটা চোখ ছোট করলো ছেলেটা। শি ইজ মাই হেভেন অর হেল অর এনিথিং, এনিথিং অ্যান্ড ও এভরিথিং, সুর করে গেয়ে উঠল সে। বাট ওয়ার আর ইউ গোয়িং? এক মুহূর্ত ভেবে সত্যি কথাটা বলল অনিমেষ। একটা টিউশনি পাবো, সে ব্যাপারে কথাবার্তা বলতে যাচ্ছি। টিউশনি? হোয়াট ফর? টাকার দরকার। আচ্ছা চলি। অনিমেষ দেখল মোসাম্বার মুখ কেমন হতভম্ব দেখাচ্ছে। বিকে পাল অ্যাভিনিউ পর্যন্ত হেঁটে আসা কিছু নয়, কিন্তু সময় বাঁচাতে সেকেন্ড ক্লাস ট্রামে চেপে চলে এলো সে। হাতিবাগান থেকে বাকি রাস্তাটুকু হেঁটে নির্দিষ্ট জায়গায় এসে দেখল বিরক্ত পরমহংস ওর দিকে তাকিয়ে আছে। শালা, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই না? সে 4টে থেকে দাঁড়িয়ে আছি। সেই জন্য বিদ্যাসাগর বলেছিলেন, কখনো কারো উপকার করো না। খেঁকিয়ে উঠল পরমহংস। হেসে ফেলল অনিমেষ, সত্যি দেরি করে ফেলেছি, কিন্তু তুমি এরকম আংসাং কোটেশন দিও না, রেকর্ডেড হয়ে গেলে মুশকিল হবে। মানে? বিদ্যাসাগর ও কথা বলেননি। কেউ ওর নিন্দা করলে মন্তব্য করেছিলেন, খোঁজ নিয়ে দেখো, হয়তো কোনোদিন ওর উপকার করেছিলাম। তোমার ওই হলো দোষ, মুখের কথাই শোনো, অন্তরের ব্যথা বোঝো না। মুখে না বললেও বিদ্যাসাগর তাই মিন করেছিলেন। ঠিক আছে, এখন যা বলছি তা মন দিয়ে শোনো। যে বাড়িতে আমরা যাচ্ছি সেটা খুব কনজারভেটিভ বাড়ি। বাইরের লোক বৈঠকখানা পার হয়ে কোনোদিন ভেতরে ঢোকেনি। বুড়ো মনে করে পৃথিবীটা রসাতলে যাচ্ছে, তাই তিনি নিজের ঘর সামলে রাখতে চান। মেয়েরা সিনেমায় যায় ঝিয়ের সঙ্গে এবং ম্যাটিনি শো।
আরও অনেক নিয়মকানুন আছে, সে গেলেই দেখতে পাবে। মোদ্দা কথা হলো একদম উত্তর কলকাতার খাঁটি ঘটিদের বাড়ি। তুমি এদের খবর পেলে কি করে? অনিমেষের অস্বস্তি হচ্ছিল। আমার মাসিমার ননদের বিয়ে হয়েছে ওখানে। আগে একটা 80 বছরের বুড়ো পড়াতো, সে বেটা পটল তুলতে 3 মাস ভ্যাকেন্ট আছে। এদিকে ক্লাস এগিয়ে গেছে, মেয়েটার ক্ষতি হচ্ছে। মেয়ে? আমাকে ছাত্রী পড়াতে হবে নাকি? আপত্তি থাকলে যেও না, তবে মেয়ে বলে গলেও যেও না। এইসব ঘটি মেয়েগুলো এক একটা কাঁকড়া বিছে, বেচাল হলে থানা পুলিশ করিয়ে ছাড়বে। প্রাইভেট টিউটার ছাত্রী মার্কা প্রেমের ধান্দা একদম করো না, করলে বিপদে আমি থাকবো না, পরমহংস জানালো। পরমহংসের সঙ্গে তাল রেখে হাঁটতে অসুবিধে হচ্ছে অনিমেষের। বেঁটেখাটো শরীর, অথচ হরিণের মতো ছটফটিয়ে হেঁটে যাচ্ছে। আগে হলে অন্য কথা ছিল, এখন অস্বাভাবিক কিছু করলেই পায়ে টান লাগে, টনটন করতে থাকে তাই। কিন্তু অনিমেষ তাল রাখতে চেষ্টা করল। শোভাবাজার চিতপুরের এই অঞ্চলে এর আগে কখনো আসা হয়নি। এখন ঠিক সন্ধে নয়, তবে বিকেল শেষ হয়ে আসছে। দুপাশে দোকানপাট মানিকতলা শ্যামবাজারের তুলনায় অনেক কম, কেমন একটা আলস্য চারদিকে মাখানো। অনিমেষ নজর করল দুপাশের বাড়ির রকগুলোতে যারা গা এলিয়ে বসে আছে তারা বেশ বয়স্ক। বেশিরভাগই ধুতি এবং ফতুয়া টাইপের জামা পরে রয়েছে, এবং ধুতি পরার ধরনটা কেমন আলাদা। একটা রকে আড্ডা দিচ্ছে যারা, তাদের বয়স 80-র কাছাকাছি তো বটেই। এ দৃশ্য কলকাতার অন্য কোনো অঞ্চলে দেখা যাবে না। এটা একদম খাস ঘটিপাড়া। পরমহংস বলল, এসে গেছি। খুব বিনীত বিনীত মুখ করবে। বাড়িটার দিকে তাকালে বয়স ঠাওর করা অসম্ভব। বেশিরভাগ ইঁট মুখ বের করে রয়েছে, এবং এই বাড়ির বিশেষত্ব যে বাইরে কোনো আড্ডা দেবার রক নেই। দরজায় ধাক্কা দিতে ভেতর থেকে ধমকের সুরে একটা চিৎকার ভেসে এলো। এবার একটু নরম শব্দ তুলতেই দরজাটা খুলে গেল। খুব রোগা, বেঁটে এবং কুৎসিত চেহারার একটি ছেলে জিজ্ঞাসা করল, কি চাই? দরজা ভাঙবে না? কথাগুলো জড়ানো, এবং অনিমেষ লক্ষ্য করল বলার সময় দুগাল বেয়ে লালা গড়িয়ে এলো। পরমহংস মিষ্টি মিষ্টি গলায় জিজ্ঞাসা করল, তালুই মশাই আছেন? তুমি আমায় চিনতে পারছো না? আমি। সঙ্গে সঙ্গে ছেলেটি ঘুরে দাঁড়ালো। বাব্বা, বাব্বা, তোমাকে ডাকছে, বাইরের নোক। কি করব? বসতে বলবো না দাঁড়িয়ে রাখবো? চট করে সাড়া পাওয়া গেল না। অনিমেষ দেখল সামনে একটা লম্বা প্যাসেজ, এবং সেটা চমৎকার পরিষ্কার, সবে বোধহয় ধোয়া হয়েছে। একটু বাদেই ওপর থেকে বাজখাঁই গলা ভেসে এলো, কে? শব্দ লক্ষ্য করে ওপরে তাকাতেই দেখা গেল এক ভদ্রলোক দোতলার রেলিংয়ে ঝুঁকে ওদের দেখছেন। যেটুকু দেখা যায় তাতেই বোঝা গেল 50 মানুষটি এখন খালি গায়ে একটা গামছা জড়িয়ে রয়েছেন। পরমহংস মুখ তুলে বলল, আমি ঝুনু। তুমি এসেছো? সঙ্গে ওটি কে? আমার সহপাঠী, ওই যে যার কথা বলেছিলাম। ঠিক আছে, ভুলু, ওদের বাইরের ঘরে বসা। শরীরটি অন্তর্হিত হলো। জুতো খুলে এদিকে আসুন। পরমহংসের দেখা দেখি সেই বাইরের দরজার পাশেই জুতো খুলে রেখে ভেজা প্যাসেজ থেকে দালানে উঠে এলো অনিমেষ। ডান দিকের প্রথম ঘরটার দরজা খুলে দিয়ে ভুলু নামের ছেলেটি বলল, আপনারা কি অনেকক্ষণ থাকবেন? পরমহংস কিছু বলার আগেই অনিমেষ জিজ্ঞাসা করল, কেন? প্রশ্নটার ধরনে ওর ব্রহ্মতালু জ্বলে উঠেছিল। আচ্ছা অভদ্রত। তাড়াতাড়ি চলে গেলে বাইরের দরজা বন্ধ করব না। ছেলেটি লালা চাটল। অনিমেষের গলার স্বরে সতর্ক হয়েছিল পরমহংস। সামাল দিতে সে বলে উঠল, কথাবার্তা শেষ হতে বোধহয় সময় লাগবে, তুমি বরং বন্ধ করে দিয়ে যাও ভুলু। ছেলেটি অদ্ভুতভাবে শরীর দুলিয়ে দরজা বন্ধ করতে গেল। অনিমেষের মুখের দিকে তাকিয়ে পরমহংস বলল, দেখতেই পাচ্ছ ছেলেটা হাবাগোবা, কি কথা কিভাবে বলবে জানে না। ঘরের জানলাগুলো বন্ধ, এবং এটা যদি বসার ঘর হয় তাহলে বলতে হবে অনেক কাল কেউ এখানে বসেনি। নিচে ধুলোটুলো নেই বটে, কিন্তু এমন অগোছালো জীর্ণ হয়ে আছে ঘরের জিনিসপত্র যে এদিকে নজর দেবার প্রয়োজন আছে বলে কেউ মনে করে না। গোটা চারেক লম্বা প্রাচীন আমলের কাঠের চেয়ার আর একটা গোল রংচটার টেবিল, একপাশে একটা তক্তপোষের ওপর কালো মাদুর পাতা। ঘরের দেওয়ালে শেষ কবে রং বোলানো হয়েছিল বোঝা যাচ্ছে না।
চেয়ারে বসার কয়েক মিনিটের মধ্যেই অনিমেষ টের পেল তাকে ছারপোকা আক্রমণ করছে। ব্যাপারটা বলতে গিয়েও চুপ করে গেল সে। হাজার হোক এ বাড়ি পরমহংসের আত্মীয়দের বাড়ি। দরজার দিকে মুখোমুখি বসার অছিলায় চেয়ার পাল্টেও অবস্থার কোনো পরিবর্তন হলো না। পরমহংস বলল, বাড়িটা একটু কনজারভেটিভ, কিন্তু তাতে কি হয়েছে? তোমার পড়ানো নিয়ে কথা, পড়িয়ে টাকা পেলেই হলো, কি বলো? অনিমেষ বুঝতে পারল পরমহংস পরিস্থিতিটা স্বাভাবিক করে তুলতে চাইছে। সে হাসল। তোমার ডাকনামটা জানা গেল আজ। পরমহংস বলল, ওই আর কি, এরকম তো সবার থাকে। আমারটা তবু ভালো, এ বাড়ির কর্তাদের ডাকনাম শুনলেই চমকে যাবে। কীরকম? আমার মাসিমার ননদের বড় শ্বশুরের নাম ছিল বাঘ, মেজ শ্বশুর সিংহী, আর ছোটজনের নাম শিয়াল। মনে হয় ওদের বাবা খুব জীবজন্তু পছন্দ করতেন। খানিক দূরেই তো রাজেন মল্লিকের চিড়িয়াখানা। হাঁ হয়ে গেল অনিমেষ। এরকম নাম কেউ রাখতে পারে? পাড়ার ছেলেরা খ্যাপাতো না? পেটের ভেতরে গুড়গুড় করছে। কোনো রকমের সামাল দিয়ে জিজ্ঞাসা করল, যিনি কথা বললেন তিনি কে? শিয়াল, বাঘ সিংহী দেহ রেখেছেন, আমরা আড়ালে শিয়াল তালুই বলি। অবশ্যই ওর মা এখনও শিয়াল বলেই চেঁচান। কথা শেষ হওয়ার পরেই শব্দ উঠল। শব্দটা জুতোর নয় বোঝা গেল কাছাকাছি হতেই। শিয়াল তালুই খড়ম পরে আসছেন। লম্বা দড়ির মতো প্যাকাটে চেহারা, গালের গলার চামড়া কোঁচকানো, নাক অসম্ভব লম্বা। অনিমেষ দেখল ভদ্রলোকের পরনে এখন ঝোলা ফতুয়া আর কোঁচানো ধুতি। এরই মধ্যে বেশ সাজগোজ করে এসেছেন। কাছাকাছি হতেই একটা অম্বরী তামাক মার্কা গন্ধ পাওয়া গেল। পরমহংসের দেখা দেখি উঠে প্রণাম করতে গিয়ে থমকে গেল অনিমেষ। লোকটা বয়স্ক, কিন্তু চেনাশোনা জানা নেই ফট করে প্রণাম করবে। হাত তুলে সে নমস্কার করতেই ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। গম্ভীর গলায় বললেন, বসো তোমরা। ওই শরীর থেকে অমন ভারী আওয়াজ বেরোতে পারে, না শুনলে বিশ্বাস করা মুশকিল। অনিমেষের ছেড়ে আসা চেয়ারটায় বসলেন শিয়াল তালুই। বসে বললেন, ভর সন্ধ্যেতে কথা বলতে এলে, তা যাক, এসে পড়েছ যখন তখন আর কি করা যাবে। তা ঝুনু, তোমার বাবা কেমন আছেন? পরমহংস ঘাড় নাড়ল। ভালো তালুই মশাই। মা ভালো। ঠাকুমা, ভাই বোন? প্রশ্নের ধরন দেখে অনিমেষ কোনো রকমে হাসি চাপল। ভদ্রলোক খুব সিরিয়াস মুখ করে জিজ্ঞাসা করে যাচ্ছেন, আর বেচারা পরমহংসের অবস্থা খাঁচায় বন্ধ ইঁদুরের মতো। শিয়াল তালুই শেষ করলেন, আজকাল যা যুগের অবস্থা, কেউ ভালো আছে বিশ্বাস করতে ইচ্ছে হয় না। তা তুমি যখন বলছো ভালো, তাহলে নিশ্চয়ই ভালো আছেন ওরা। আমার কথা জিজ্ঞাসা করলে ওদের বলো আমি ভালো নেই। কথার শেষে একটা বড় রকমের নিঃশ্বাস পড়ল। কেন, কি হয়েছে তালুই মশাই? পরমহংসকে উদ্গ্রীব দেখালো। মামলা, বুঝলে, মামলাতে শেষ হয়ে গেলাম। আজকালকার ভাড়াটেরা তো এক একটা নবাব পুত্তুর। ভাড়া দেবেন না, কিন্তু চোখ রাঙাবেন। আরে তোরা ভাড়া না দিলে কি আমি না খেয়ে থাকবো? জীবনে পরের গোলামি করিনি, বাড়ি ভাড়ার টাকায় খাই। 10টা মামলা একসঙ্গে চলছে। যদি জিততে পারি তবে আয় 10 গুণ হয়ে যাবে। বেনেটোলার মতো জায়গায় 10খানা ঘরের ভাড়া দেয় 30 টাকা, ভাবতে পারো? তাই আদায় হয় না। বাড়ি ঘরদোর করে সুখ নেই, বুঝলে। কথা বলতে বলতে বাঁ দিকের পকেট থেকে একটা টিনের ডিবে বের করে তা থেকে এক চিমটে নস্যি নিয়ে 2 নাকে গুঁজে চোখ বন্ধ করলেন শিয়াল তালুই। তারপর একটা নোংরা নস্যিমাখা রুমালে সন্তর্পণে নাক মুছলেন। অনিমেষ দেখেছে, যারা নস্যি নেয় তাদের গলার স্বরে একটু নাকি ভাব এসে যায়। এ ভদ্রলোকের বেলায় সেটা হয়নি। একটু ধাতস্থ হয়ে শিয়াল তালুই জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, এবার কাজের কথা বলি। এসেছ কেন? ওই যে আপনি বলেছিলেন একজন ভালো মাস্টার চাই। তা এটি তো একদম ছোকরা, এ পড়াবে? হ্যাঁ তালুই মশাই, খুব ভালো ছেলে, মেরিটোরিয়াস। কিন্তু এত ছোঁড়া মাস্টার রাখার কথা তো ভাবিনি। আগে যিনি পড়াতেন তার বয়স 80-র ওপরে ছিল। দিনকাল তো ভালো নয়, বুঝলে। না না, সেসব ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আপনি আমার মতো বিশ্বাস করতে পারেন ওকে। পরমহংস বোঝাবার চেষ্টা করল। তোমার সহপাঠী বললে না? হ্যাঁ। কত বয়স? 21-22, তাই না অনিমেষ?
পরমহংসের প্রশ্নের উত্তরে নীরবে ঘাড় নাড়ল অনিমেষ। শিয়ালতালুই ওর দিকে এখন এক দৃষ্টে তাকিয়ে আছেন। বোধহয় ওর ভেতরটা পর্যন্ত পড়ে ফেলেছেন এর মধ্যে। এরকম অস্বস্তিতে এর আগে কখনো পড়েছে বলে মনে হয় না। কি নাম তোমার? প্রশ্নটা এতক্ষণে সরাসরি করা হলো। অনিমেষ। আহ, নাম জিজ্ঞাসা করলে পদবিটাও বলতে হয়। পরমহংস বলল, ওরা মিত্তির তালুই মশাই। মিত্তির? কাদের বাড়ির ছেলে তুমি? শ্যামপুকুর না ঝামাপুকুর? আমাদের বাড়ি জলপাইগুড়িতে, অনিমেষ জানালো। জলপাইগুড়ি? ওখানে মানে তোমরা কি বাঙাল? না না, বাঙাল মাস্টার আমি রাখবো না। শিয়ালতালুই সোজা হয়ে বসলেন। পরমহংস বলে উঠল, ওরা বাঙাল নয় তালুই মশাই, তাছাড়া জলপাইগুড়ি তো পশ্চিমবঙ্গেই। শিয়ালতালুই ঘাড় নাড়ালেন। আমাকে শেখাতে এসো না তুমি। রাজশাহী, রংপুর, জলপাইগুড়ি সব এক গোত্রের। আমাদের পশ্চিমবঙ্গীয় চালচলনের সঙ্গে কোনো মিল নেই। ভাতের থালা খাটের ওপর তুলে খায় সব। ইচ্ছে করছিল না, তবু অনিমেষ বলল, আমার ঠাকুরদা নদিয়া জেলা থেকে ওখানে গিয়ে সেটেল করেছিলেন। তাই বলো? তোমরা নদে জেলার লোক? এখানে থাকা হয় কোথায়? হোস্টেলে। টাকা পয়সার অভাব বুঝি? হ্যাঁ। কদ্দূর পড়েছ? ওহো, তুমি তো আবার ঝুনুর সহপাঠী। তা অঙ্ক টঙ্ক পড়াতে পারবে? কোন ক্লাস? 7? যাদব চক্রবর্তী ভালো জানা না থাকলে পড়ানো কঠিন। পারবো। তা মাইনে নেবে কত? এবার অনিমেষ পরমহংসের দিকে তাকালো। আগে থেকে এ ব্যাপারে কিছু ঠিক করে আসেনি ওরা, খুব ভুল হয়ে গেছে। পরমহংস নির্বিকার মুখে বসে রয়েছে দেখে অনিমেষ বলল, আপনি কি ঠিক করেছেন? শিয়ালতালুই বললেন, দেখো, আজকাল তো পড়াশোনা হয় না, শুধু টাকা শ্রাদ্ধ। আগের মাস্টারের সঙ্গে করার ছিল যে তিনি অর্ধেকটা মাস কাবারে নেবেন, বাকি অর্ধেক একসঙ্গে রেজাল্ট বেরুলে পেয়ে যাবেন। তা তুমি তাও করতে পারো। কাটা কাটা গলায় অনিমেষ বলল, আমার প্রতি মাসে পেলেই ভালো হয়। চা জল খাবার সহ পড়ালে 15 টাকা পাবে, বাদ দিলে 20। কোনটা করবে? তা জল খাবার বলতে কোনোদিন বিস্কুট, কোনোদিন মুড়ি, মানে ঘরে যা হয় এই সব। আমাকে চা দিতে হবে না। তার মানে 20। বেশ বেশ, ভালোভাবে পড়াও, মন দিয়ে পড়াও। রেজাল্ট ভালো করুক, দেখবে চড়বড় করে মাইনে বাড়িয়ে দেবো। জানো, হাতিবাগানের একটা 4 ঘরওয়ালা বাড়ি থেকে আমি 20 টাকা ভাড়া বাবদ পাই। কি দুরবস্থা! তা আজ হলো গিয়ে 16 তারিখ। বেশ বেশ, তুমি আজ থেকেই শুরু করে দাও। এ মাসে অর্ধেক পাবে। আর একটা কথা, তুমি অল্প বয়সের ছেলে, দেখো আমার মেয়েকে নিয়ে কোনো গোলমাল করো না, বুঝলে? পরমহংস বলল, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন তালুই মশাই। তাহলে তোমরা কথা বলো, আমি একটু তোমার মাসিমার সঙ্গে সলা পরামর্শ করে আসি। হাজার হোক মেয়ে ছেলের ব্যাপার। শিয়ালতালুই খড়মের শব্দ তুলে চলে যেতেই অনিমেষ উঠে দাঁড়ালো। পরমহংস জিজ্ঞাসা করল, কি হলো? ইম্পসিবল, আমার দ্বারা এখানে পড়ানো হবে না, চলো কাটি। সে কি, সব ঠিক হয়ে গেল যখন? কিচ্ছু ঠিক হয়নি। এরকম চশমখোর ব্যবসাদারের সঙ্গে আমার যে বনবে না তা বুঝতে পেরেছি। কবে যে ঠোকাঠুকি লেগে যাবে সামনাসামনি, মেজাজ সামলাতে পারবো না, তোমার বদনাম হয়ে যাবে। ধ্যাত! পরমহংস ওকে হাত ধরে আবার বসালো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। যুদ্ধ কিংবা প্রেম, এই দুটো ব্যাপারে মাথা ঠান্ডা করে থাকলে আখেরে লাভ হয়। আরে, এই বাড়িতে তোমার এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েও যেতে পারে যা কল্পনা করতে পারোনি। শেষটা দেখে যাও। এই সময় খড়মের শব্দ আবার ভেসে এলো। শিয়ালতালুই ফিরে এসে দরজায় দাঁড়ালেন। বুঝলে ঝুনু, তোমার মাসিমার আপত্তি ছিল, কিন্তু তোমার বন্ধু বলে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন। কিন্তু এ ঘরে পড়ালে তো চলবে না। আমাদের আত্মীয় স্বজনদের তো জানো, মুখে মুখে বদনাম ছড়িয়ে যাবে। তুমি বরং উঠে এসো। ভুলো, ওকে ভেতরের ঘরে নিয়ে যা। না না ঝুনু, তুমি যাচ্ছ কোথায়? তুমি বসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে।